প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মাধ্যমিক পর্যায়ে নড়াইল জেলায় যে অনলাইন ক্লাস নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আমি গতদিনে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায়ের জ্যামিতিক অনুপাত সমানুপাত এটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রাসঙ্গিক এবং প্রাথমিক কিছু বিষয় আমরা গতদিনে শিখেছিলাম। আজকে ওই বিষয়গুলোকে কাজে লাগিয়ে এই অধ্যায়ের যে উপপাদ্যগুলি আছে আমরা সেগুলি পর্যায়ক্রমে প্রমাণ করব। আমরা এবার মূল আলোচনায় যাই। আসলে উপপাদ্যের যে অংশগুলি তার প্রথমেই থাকে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন হলো একটি উপপাদ্যে যে তথ্যগুলি আমাদের দেওয়া থাকে এবং সেই তথ্যের সাহায্যে যে বিষয়টি প্রমাণ করতে হয় সেইটা বলা থাকে। এরপরে আমরা সাধারণ নির্বাচনের আলোকে, সাধারণ নির্বাচন বা সাধারণ সূত্র যাই বলি, তার আলোকে আমরা চিত্রটি অঙ্কন করি এবং সেটাকে বিভিন্ন প্রতীক এর মাধ্যমে এ বি সি ডি বা পি কিউ আর এ সেই প্রতীকগুলির মাধ্যমে আমরা প্রকাশ করি। এরপর সেই প্রতীকগুলির মাধ্যমে সাধারণ নির্বাচনের যে বক্তব্য সেইটাকে আমরা বর্ণনা করি। এটাকে আমরা বলি বিশেষ নির্বাচন, অর্থাৎ বিশেষভাবে এটাকে বর্ণনা করা হয়। এরপরে যদি প্রয়োজনীয় অঙ্কন থাকে সেই প্রয়োজনীয় অঙ্কনগুলো সম্পন্ন করে আমরা যে প্রমাণটি করতে বলা হয় এখানে সেই প্রমাণ করার জন্য ধাপে ধাপে অগ্রসর হই। তাহলে আমরা আজকে যে মূল আলোচনায় যাই। তোমাদের বইয়ের 28 নম্বর উপপাদ্যটি আমরা আজকে প্রমাণ করব। এই অধ্যায়ের প্রথম যে উপপাদ্য, এখানে সাধারণ নির্বাচনে যে কথাটি বলা হয়েছে যে কোন ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখাংশ অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে। তাহলে দেখো, যে বিষয়টি এখানে বলা হয়েছে যে কোন ত্রিভুজে, অর্থাৎ যে কোনো ত্রিভুজ আমরা নিতে পারি, যে কোনো বাহু, অর্থাৎ এইটা বাহুর যে কোনো বাহুর সমান্তরাল একটা রেখাংশ যদি আঁকা হয় তাহলে সেই রেখাংশটি অপর যে দুটো বাহু থাকে, অর্থাৎ যে বাহুর সমান্তরাল রেখাংশ আঁকা হয় সেই বাহুটাকে বাদ দিলে অপর যে দুটো বাহু থাকে সেই বাহুদ্বয়কে সমান অনুপাতে অন্তর্বিভক্ত অথবা বহির্বিভক্ত করে। তাহলে প্রথমে আমরা এই কথাটির আলোকে যদি ছবি আঁকতে চাই, আমাদের কি আঁকতে হবে? যে কোনো ত্রিভুজের যে কোনো এক বাহু, অর্থাৎ আমাদের অবশ্যই একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ এখানে আঁকি। ধরে নিলাম এটা একটি ত্রিভুজ এবং এটার নাম দেওয়া হলো এবিসি। এখন যে কোনো বাহুর সমান্তরাল, আমি বিসি বাহুর সমান্তরাল নিতে পারি, এবি বাহুর সমান্তরাল নিতে পারি, এসি বাহুর সমান্তরাল নিতে পারি। তো আমরা বিসি বাহুর সমান্তরাল একটা রেখাংশ নিয়ে নিলাম, অর্থাৎ এইটার সাথে সমান্তরাল হবে এবং সেইটা অপর দুটো বাহু অর্থাৎ এবি এবং এসি কে যথাক্রমে ডি বিন্দুতে এবং ই বিন্দুতে সেট করেছে। এখন এখানে দুটো কথা বলা হয়েছে লাস্টে, একটি হচ্ছে অন্তর্বিভক্ত আর একটি হলো বহির্বিভক্ত। দেখো, অন্তর্বিভক্ত যখন বলে এই কথাটি আমাদেরকে একটু বুঝে নিতে হবে।
যে এবি রেখাংশের মধ্যবর্তী যে কোনো জায়গায় ছেদ করতে পারে। তাহলে এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমরা এটাকে বলি অন্তর্বিভক্ত, মানে এদের ভিতরে কোনো একটা জায়গায় ছেদ করবে। ঠিক একইভাবে এসি রেখাংশের এ এবং সি বিন্দুর মধ্যবর্তী যে কোনো বিন্দুতে ছেদ করতে পারে ওই সমান্তরাল রেখাংশটি। তাহলে বি রেখাংশ এবি কে বি বিন্দুতে এবং এসি কে ই বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে। এখন কথা হলো, যদি বহির্বিভক্ত এই কথাটি আমরা ছবির মাধ্যমে দেখাতে চাই তাহলে আরো একটি ত্রিভুজ আমাদেরকে আঁকতে হবে। দেখো, এই একটি ত্রিভুজ দেওয়া হলো এ বি এবং সি। দেখো, অন্তর্বিভক্ত মানে এ বি এর মধ্যবর্তী কোনো বিন্দুতে ছেদ করেছে বা এসি এর মধ্যবর্তী কোনো বিন্দুতে ছেদ করেছে। তাহলে বহির্বিভক্তির ক্ষেত্রে এই এবি রেখাংশটিকে বাহুকে এবং এসি বাহুকে নিচের দিকে আমরা বর্ধিত করে দিলাম। বর্ধিত করে দেওয়ার পরে এই বর্ধিতাংশকে মনে করো যে বি বিন্দুতে এবং ই বিন্দুতে ছেদ করেছে এই বি রেখাংশ, যেটা বিসি এর সমান্তরাল। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, বহির্বিভক্ত মানে ওই বাহুটিকে বর্ধিত করে দেওয়া হলে সেই বর্ধিতাংশকে কোনো বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমরা এটাকে বলি বহির্বিভক্ত করা। ঠিক একইভাবে এসি কে নিচের দিকে বর্ধিত করে দেওয়া হলো, এই এসি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বি রেখাংশ এ বি এবং এসি উভয় বাহুর বর্ধিতাংশকে ছেদ করার কারণে আমরা বি বিন্দুতে এ বি বহির্বিভক্ত হয়েছে এবং ই বিন্দুতে এসি বহির্বিভক্ত হয়েছে বলতে পারি, যেখানে বিই বিসি এর সমান্তরাল। তাহলে দুইটি কথা, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, এদের জন্য আমাদেরকে দুটো ছবি আঁকতে হবে। একটা প্রশ্নে অন্তর্বিভক্ত থাকতে পারে শুধু, আবার শুধু বহির্বিভক্ত থাকতে পারে। দুটো একসাথে সাধারণত সৃজনশীল প্রশ্নে থাকার সম্ভাবনাটা কম। তবে যদি কেউ দুটোকেই একই সাথে নিয়ে আসতে পারে প্রশ্নে ঠিকঠাক যে নির্দেশনা বা প্রশ্ন করার নিয়ম মেনে, তাহলে আবার একসাথে আসতে পারে। তবে সম্ভাবনাটা আমার যেটা মনে হয় এটা কম। যাই হোক, তো এখন আমরা সাধারণ নির্বাচনের আলোকে এই চিত্র দুটো এঁকেছি এবং তাদেরকে বিভিন্ন নামে আমরা চিহ্নিত করেছি, এ বি সি ডি ই এই প্রতীকগুলির মাধ্যমে। এখন আমরা এই চিত্র থেকে এই প্রতীকগুলির মাধ্যমে এই সাধারণ নির্বাচন বা সাধারণ যে কথাটি বলা হয়েছে সেটাকে বিশেষভাবে আমরা লিখব, আর সে কারণেই আমরা এটাকে বলি হলো বিশেষ নির্বাচন। অর্থাৎ এই নামগুলিকে আমি যে নামে চিহ্নিত করেছি তুমি এটাই করবে এমন নয়, অন্য কিছুকে অন্য কোনো প্রতীকের মাধ্যমে তুমি এটাকে চিহ্নিত করতে পারো। তাহলে আমরা এই প্রতীকগুলোর মাধ্যমে এটাকে বিশেষভাবে যদি লিখি তাহলে কি লেখা যাবে, সবাই একটু খেয়াল করো। মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল, দেখো উভয় চিত্রেই কিন্তু বিই বিসি বাহুর সমান্তরাল। তাহলে দুটো চিত্রের কথাকে আমরা একসাথে লিখে দিতে পেরেছি। তাহলে বিসি বাহুর সমান্তরাল বিই রেখাংশ, তাহলে সমান্তরাল রেখাংশ অপর বাহুদ্বয়কে, তাহলে অপর বাহুদ্বয় বলতে এ বি এবং এসি। তাহলে আমরা লিখি রেখাংশ অপর বাহুদ্বয়
এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে অন্তর্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্ত বললে আমরা এখানে বলে দিব এটা প্রথম চিত্রে। তাহলে একটু উল্লেখ করে দিই, প্রথম চিত্রে বা বহির্বিভক্ত। এটাকে আমরা বলে দিব দ্বিতীয় চিত্রে। মানে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করেছে। তাহলে এই যে বক্তব্য যে বাহুদ্বয়কে সমান অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত, তাহলে আমরা বললাম যে এটা অন্তর্বিভক্ত করেছে, এটা বহির্বিভক্ত করেছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে কি বলা হয়েছে? সমান অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত। তার মানে হলো যে ডিই রেখাংশটি এবি কে যে দুটি অংশে বিভক্ত করেছে, কোন কোন অংশে? একটা হলো এডি আর একটা হলো ডিবি। তাহলে এবি এর যে দুটি অংশ, এদের অনুপাত অর্থাৎ এডি এবং ডিবি এর অনুপাত এসি কে যে দুটি অংশে বিভক্ত করেছে অর্থাৎ এই এবং ইসি, এদের অনুপাতের সমান। তার মানে এই দুই অংশের অনুপাত এবং এই এসি এর দুই অংশের অনুপাত সমান হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এখন তোমরা হয়তো ভাবছো যে এই চিত্রের আলোকে আমরা এটা প্রমাণ করব, তাহলে কি এই চিত্রের আলোকে ভিন্ন কিছু করতে হবে? না, আসলে দেখো এটা খুব সহজ ব্যাপার। আমরা এ বিন্দু থেকে ভাগ বিন্দু তথা ছেদ বিন্দু ডি পর্যন্ত দৈর্ঘ্য নিয়েছি এডি, আর ডি বিন্দু থেকে অপর বিন্দু অর্থাৎ বি পর্যন্ত নিয়েছি ডিবি। তাহলে এক্ষেত্রে যদি বিবেচনা করি এই চিত্রের ক্ষেত্রে, তাহলে এ বিন্দু থেকে ভাগ বিন্দু ডি, এখানে যেমন ভাগ বিন্দু এ থেকে ডি, এখানে এ থেকে ডি, দ্যাট ইজ এডি। ঠিক একইভাবে বি বিন্দু থেকে ভাগ বিন্দু ডি, তাহলে ডি বিন্দু থেকে ভাগ বিন্দু বি এই পর্যন্ত গেলে আমরা পাচ্ছি ডিবি। তাহলে এক্ষেত্রেও যে অনুপাত, এক্ষেত্রেও কিন্তু সেই একই কাজ হবে। তার মানে এ বিন্দু থেকে ভাগ বিন্দু বা ছেদ বিন্দু ই অর্থাৎ এই, এবং সি বিন্দু থেকে ভাগ বিন্দু ই অর্থাৎ ইসি। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে একই কাজ। এখানে আমরা দুটো চিত্রেই একই কাজ করব বা একই প্রমাণ করব। তাহলে দেখো, সাধারণ নির্বাচন থেকে আমরা ছবি এঁকেছি, দুটো কথা এখানে আছে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সে অনুযায়ী, এবং তারপরে দুটো চিত্র থেকে কি কি শর্ত দেওয়া হয়েছে এবং তার থেকে কি প্রমাণ করতে হবে এটা আমরা লিখতে পেরেছি। আশা করি সকলেই তোমরা বুঝেছ। এখন আমাদের যে কাজ অঙ্কন। আসলে জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের চিত্রে যে যে তথ্য দেওয়া থাকে বা যে অঙ্কনগুলো থাকে, আসলে প্রমাণটা ওইটার মাধ্যমে সম্পন্ন করা অনেক সময় সম্ভব হয় না। সে কারণে এই চিত্রে আমরা বাড়তি কিছু অঙ্কন করে নিই, অর্থাৎ কোনো বাহু যোগ করি, কোনো দুটো বিন্দু যোগ করি, এরকম কিছু বাড়তি অঙ্কন আমাদেরকে করে নিতে হয়। এটা তোমরাও করতে পারো সুবিধা অনুযায়ী। তো এখানে অঙ্কন যেটা আছে, সি বিন্দুর থেকে সাথে ডি বিন্দু যোগ করব, ডি বিন্দুর সাথে ই বিন্দু যোগ করব। এখানে তাই সি বিন্দুর সাথে ডি বিন্দু এবং বি বিন্দুর সাথে ই বিন্দু যোগ করব। তাহলে আমরা এখন লিখি অঙ্কন। তাহলে উভয় চিত্রেই একই, যেহেতু সিডি ও বি যোগ করি, তাহলে অঙ্কন সম্পন্ন করি। তাহলে তিনটা স্টেপ আমরা শেষ করতে পেরেছি। এরপরে যাব সর্বশেষ যে ধাপ, অর্থাৎ
প্রমাণ। কিভাবে আমরা এই প্রমাণটি করতে পারি? তো প্রমাণের জন্য আমরা জায়গা যেহেতু নিচেই অভাব, আমরা উপরে মুছে দিই। প্রমাণ। দেখো, গত ক্লাসে তোমাদেরকে যে বিষয়টি শিখিয়েছিলাম, বলেছিলাম বারবার যে সেই সূত্রগুলো, সেই বিষয়গুলো আমাদের এখানে ভীষণভাবে কাজে লাগাতে হবে। এবং এই যে চিত্র, এই চিত্র থেকে আমরা আগে কাজ শুরু করি, তারপরে এটার থেকেও আমরা দেখতে পারবো যে কিভাবে উভয় চিত্রে একইভাবে প্রমাণ করা সম্ভব। মনে করো এই উপরের অংশটি আমি মুছে দিলাম আমার কাজের সুবিধার্থে। তাহলে এই যে কাজের সুবিধার্থে আমরা মুছে দিব এই অংশটি, যে এডিই ত্রিভুজ এবং বিডিই ত্রিভুজ। দেখো তো, এই ত্রিভুজ দ্বয়ের একই শীর্ষবিন্দু, অর্থাৎ এডি ত্রিভুজেরও শীর্ষ ই এবং বিডি ত্রিভুজেরও শীর্ষ ই। এই শীর্ষবিন্দু একই হওয়া এবং এদের ভূমি, অর্থাৎ এই দুটো ত্রিভুজেরই ভূমি একই বাহু বা একই রেখাংশ এবি এর উপর অবস্থিত। তাহলে গতদিনে আমরা যে সূত্রটা শিখেছিলাম শেষে, সেই অনুযায়ী এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের উচ্চতা একই। আমি সুপারি গাছ এবং নারকেল গাছ বেঁকে যাওয়া দিয়ে যে উদাহরণটি দিয়ে বুঝিয়েছিলাম, সেই অনুযায়ী এডিই ত্রিভুজ এবং বিডিই ত্রিভুজ এদের উচ্চতা একই। তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই এর উচ্চতা একই। তাহলে উচ্চতা যখন একই হয়, তাহলে প্রথম যে দুটো সূত্র শিখেছিলাম সেইটাকে এবার কাজে লাগাবো, যে দুটো ত্রিভুজের যদি উচ্চতা একই হয় তাহলে তাদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত তাদের ভূমি দ্বয়ের অনুপাতে সমান। সুতরাং ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল সমান এডি ত্রিভুজের ভূমি হলো এডি এবং বিডি ত্রিভুজের ভূমি হলো বিডি। এটাকে আমরা 1 নম্বর একটা সম্পর্ক নাম দিয়ে রাখলাম। তাহলে যেটা মুছে দিয়েছিলাম সেটাকে আবার জুড়ে দিই। এখন তোমরা বলতে পারো যে স্যার, এই চিত্রের থেকে তো আমরা বুঝতে পেরেছি, তাহলে এই চিত্রে কিভাবে আসবে? খেয়াল করো সবাই, এ বি ই মানে এই সম্পূর্ণ ত্রিভুজ, এবং আছে বিডিই, তার মানে এই পাশের ত্রিভুজ। তাহলে আমরা যদি এই অংশটিকে মুছে দিই, তাহলে ভালো করে খেয়াল করো, এই এডিই ত্রিভুজের এবং বিডিই ত্রিভুজের উভয়েরই শীর্ষ একই বিন্দু ইতে, এবং এই এডি ত্রিভুজের ভূমি এডি এবং বিডি ত্রিভুজের ভূমি বিডি, দুটো ত্রিভুজেরই ভূমি কিন্তু একই রেখাংশের উপর অবস্থিত। তাহলে আগের সেই শেখার সূত্র অনুযায়ী এডিই ত্রিভুজের ক্ষেত্রফল এবং বিডিই ত্রিভুজের ক্ষেত্রফল এদের অনুপাত এদের ভূমি এডি এবং বিডি এর অনুপাতের সমান। তাহলে দেখো তো, এখানে আমরা যেটা লিখেছি এই চিত্র অনুযায়ী, যে এডিই ত্রিভুজ এবং বিডিই ত্রিভুজ এদের উচ্চতা একই। সুতরাং এডিই ত্রিভুজ ভাগ বিডিই ত্রিভুজ সমান এডিই ত্রিভুজের ভূমি বাই বিডিই ত্রিভুজের ভূমি। তাহলে দেখো, মুছে দিয়ে সুবিধাটা হলো যে আমরা ত্রিভুজগুলোকে যথাযথভাবে চিহ্নিত করতে পারছি এবং তাদের ভূমি কোনটা সেটাকেও আমরা চিহ্নিত করতে পারছি। আমার বোঝার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আমরা এটা করলাম। আচ্ছা, তাহলে প্রথম ধাপটা শেষ। এবার ছবি যেটা ছিল সেটা আমরা আবার এঁকে দিলাম। আচ্ছা, আগের মতো আমরা এই পাশের এই অংশটা যদি মুছে দিই,
তাহলে দেখো দুটো ত্রিভুজ আমরা এখানে পাচ্ছি। একটি ত্রিভুজ হলো এডি, আরেকটি ত্রিভুজ হলো সিডি। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের একই শীর্ষবিন্দু ডি এবং তাদের এইটার ভূমি একই রেখাংশের উপর অবস্থিত। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের উচ্চতা একই। তাহলে আগের মতো আমরা লিখতে পারি যে আবার এডিই ত্রিভুজ ও সিডিই ত্রিভুজ এর উচ্চতা একই। সুতরাং ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফলের অনুপাত নিশ্চয়ই আগের মতো তাদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান। তাহলে এইটার ভূমি হলো এই এবং এইটার ভূমি হলো ইসি বা সি, তুমি যাই বলো। তাহলে এটাকে আমরা 2 নম্বর সম্পর্ক নাম দিলাম। তাহলে যেটা মুছে দিয়েছিলাম আবার সেটাকে এঁকে দিলাম। এবার এই চিত্রের ক্ষেত্রেও কিন্তু ওই একই রেজাল্ট আসবে। আমরা এডি নিব এবং নিব সিডি। খেয়াল করো সিডিই। তাহলে সিডি রাখলে আমরা মুছে দিব হলো এই অংশটি। ভালো করে খেয়াল করো, এডিই এবং সিডিই এদের একই শীর্ষবিন্দু হলো ডি এবং তাদের ভূমি একই বাহুর উপর একই রেখাংশের উপর অবস্থিত। তাহলে এডিই ত্রিভুজের ক্ষেত্রফল বাই সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এডি ত্রিভুজের ভূমি এই বাই সিডি ত্রিভুজের ভূমি সিই বা বিসি। তাহলে উভয় চিত্রেই কিন্তু আমরা এই একই রেজাল্ট পেলাম। বিষয়টা আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। এবার আমরা পরবর্তী ধাপে যাব। যাওয়ার আগে যেটা মুছে দিয়েছিলাম সেটা এঁকে দিলাম। আচ্ছা, এখন উপরের এই অংশটা আমি মুছে দিব। দেখো গতদিনের শেখা সেই সূত্রকে আবার এখানে আমরা কাজে লাগাবো। কি বলা হয়েছিল যে দুটো ত্রিভুজ যদি একই ভূমির উপর অবস্থিত হয় এবং সেই ভূমির একই পার্শ্বে থাকে এবং তারা একজোড়া সমান্তরাল রেখাংশের মধ্যে থাকে তাহলে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে খেয়াল করো বিডিই এই ত্রিভুজটার ভূমি আমরা যদি ডি মনে করি, অর্থাৎ উপরের এই বাহুটা হলো বিডিই এই ত্রিভুজের ভূমি। ঠিক একইভাবে সিডিই এই ত্রিভুজের ভূমিও কিন্তু আমরা উপরের দিকে ডি। আমি গত ক্লাসে কিন্তু এটা চিত্র একে আলাদাভাবে দেখিয়েছিলাম যে আমরা যদি এটাকে নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু ডি ভূমি হয়ে যায়। আমি ডি কেও ভূমি ধরতে পারি, বিসি কেও ধরতে পারি, আবার এটাকে যদি বাম দিকে ঘুরিয়ে দিই বিডি কেও ভূমি ধরতে পারি, সি কেও ভূমি ধরতে পারি, যে কোনো বাহুকে ধরা যায়। আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিডিই এই ত্রিভুজের ভূমি হলো ডিই এবং সিডিই এই ত্রিভুজের ভূমি হলো ডি এবং তাদের একই পার্শ্বে। দেখো দুটো ত্রিভুজই কিন্তু ডিই নিচের দিকে আছে, তার মানে একই পার্শ্বে আছে এবং তারা ডিই এবং বিসি এই দুটো সমান্তরাল রেখাংশের মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল সমান। তাহলে এখন লিখব, এখন ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ সিডিই একই ভূমি বিই এর একই পার্শ্বে অবস্থিত এবং এক জোড়া সমান্তরাল রেখাংশ, এক জোড়া সমান্তরাল রেখাংশ কে ডিই এবং বিসি এর মধ্যে অবস্থিত ও বিসি এর মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র বিডিই এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র সিডি এর ক্ষেত্রফল। এখন নিচে কিছু নেই মানে আমরা বলতে পারি এক আছে। তাহলে উভয় পাশে যদি ব্যস্তকরণ করে দেওয়া হয় তাহলে বিডি সমান 1/CD। এখন দেখো
আমরা কেন এটাকে ব্যস্তকরণ করলাম? কারণ হলো যে 1 নম্বর সম্পর্কের বাম পাশে বিডি নিচে আছে, 2 নম্বর সম্পর্কের বাম পাশে সিডি নিচে আছে। এই বিডি এবং সিডি কে আমরা এই অনুপাতের নিচেই আনার জন্য আমরা ব্যস্তকরণ করলাম। এখন উভয় পাশে আমি এডি ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা গুণ করে দিলাম। ত্রিভুজ ক্ষেত্র এডি বাই ত্রিভুজ ক্ষেত্র বিডি সমান ত্রিভুজ ক্ষেত্র এডি বাই ত্রিভুজ ক্ষেত্র সিডি। তাহলে লিখে দিতে পারো উভয় পক্ষে ত্রিভুজ ক্ষেত্র এডিই এর ক্ষেত্রফল দ্বারা গুণ করে। তাহলে এখন আমরা 1 নম্বর সম্পর্ক থেকে যদি এই ফলাফলের স্থলে এডি বাই বিবি লিখে দিই, পারি না লিখতে? অবশ্যই পারি। এডি বাই সিডি এর বদলে যদি আমরা এই বাই ইসি লিখে দিই, তাহলে যে রেজাল্টটি আমরা প্রমাণ করতে যাচ্ছিলাম এডি বাই ডিবি, আমরা এবার এটাকে মুছে দিই, যেটা দিয়েছিলাম সেটাকে এঁকে দিলাম। তাহলে এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এখন তোমরা তো ভাবছো যে স্যার এই চিত্রের থেকে আমরা এটা প্রমাণ করলাম, তাহলে আমাদের অন্য চিত্রের ক্ষেত্রেও এটা প্রমাণ করতে হবে। এটা যদি আমরা মুছে দিই, তাহলে এই জায়গায় যে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি বিডি বি ডি ই, তার মানে এর ভূমি হলো ডি, এবং আরেকটি ত্রিভুজ হচ্ছে সিডি। তাহলে দেখো বিডি এবং সিডি একই ভূমি ডি এর, এক্ষেত্রেও ডি ছিল ভূমি, এক্ষেত্রেও ভূমি হলো ডি এর একই পাশে। এবার হলো ডি এর উপরের দিকে অবস্থিত এবং এক জোড়া সমান্তরাল রেখাংশ কে ডিই এবং বিসি এর মধ্যে অবস্থিত। সুতরাং আগের মতো এই চিত্রের ক্ষেত্রেও বিডিই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল। বাকি ক্যালকুলেশন একই, ব্যস্তকরণ করে। তার মানে এই চিত্রের ক্ষেত্রেও আমরা যে কাজটি ওখানে করেছি একই কাজ করতে হবে। তাহলে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে পেরেছি। তো আশা করি সকলে বুঝেছ। ধন্যবাদ সবাইকে। আমরা এই উপপাদ্য শেষ করার সাথে সাথে এই ক্লাসের শেষ করি। এর পরবর্তী দিনে আমরা এর ঠিক বিপরীত যে উপপাদ্য সেইটা শিখব। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই উপপাদ্যটির নাম কিন্তু থ্যালেসের উপপাদ্য। তিনি একজন গণিত শাস্ত্রবিদ, তিনি এই উপপাদ্যটি প্রমাণ করেছিলেন। তোমরা যেমন পিথাগোরাসের উপপাদ্য শিখেছ, অন্যান্য বিভিন্ন গণিত শাস্ত্রবিদের যেমন হায়ার ম্যাথমেটিক্স অ্যাপোলোনিয়াসের উপপাদ্য শিখেছ, টলেমির উপপাদ্য শিখেছ, ব্রহ্মপুত্রের উপপাদ্য শিখেছ, তেমনি এই উপপাদ্যটির নাম কিন্তু থ্যালেসের উপপাদ্য। যাক, সকলকে ধন্যবাদ। আজকে এখানে আমরা শেষ করি।